আমার নাম গোপাল শর্মা। একজন ভারতীয় সৈনিক, ৬ ফুট লম্বা, বয়স ৩-২ বছর এবং আমি বিশ্বাস করি ঈশ্বর আমাকে বেশ সুন্দর করে তৈরি করেছেন। এটি আজ থেকে ৬ বছর আগের কথা। যখন আমি আমার সেনাবাহিনী থেকে ১ মাসের ছুটিতে আমার পৈতৃক গ্রাম রামপুরে এসেছিলাম। আমার স্ত্রী রাধিকা শর্মা তার মায়ের বাড়ি হরিদ্বারে গিয়েছিলেন, কারণ আমাদের মধ্যে কিছুটা অমিল চলছিল। আমার অভ্যাস ছিল যে আমি বাড়ি থেকে আলাদা আমার বৈঠকখানায়, যাকে আমরা চৌপালও বলি, সময় কাটাতাম। আমার বন্ধুরা সেখানে এসে বসত। আমরা গল্প করতাম, বলিউডের সিনেমা দেখতাম এবং সময় খুব আনন্দে কেটে যেত। আমাদের বাড়ির ঠিক আমাদের আত্মীয়দের বাড়ি ছিল, যারা এখন দেরাদুনে চলে গেছেন এবং তাদের বাড়ি ভাড়া দিয়েছেন, যাতে এটি খারাপ না হয়। যে ভাড়াটেরা ছিলেন, তাদের মধ্যে একজন ৩-৫ বছর বয়সী মহিলা ছিলেন, যার নাম ছিল সুভদ্রা দেবী। তার ৩টি মেয়ে ছিল, যাদের নাম ছিল সোহা, স্মৃতি এবং সরিতা। সোহা ১০ম শ্রেণীর ছাত্রী ছিল। একটি গায়ের রং কালো, খাটো, সুন্দর মেয়ে। তাদের বাড়ির পরিবেশ বেশ খোলামেলা ছিল। সুভদ্রা দেবী এবং তার বোন, যাকে আমরা মাসি জি বলি, শুধুমাত্র অর্থসম্পদের মূল্য দিতেন। আমার একটি বন্ধু ছিল জিশান ভার্মা, যাকে আমি স্নেহে শানু বলতাম। সে আমার খুব কাছের ছিল। আমরা আমাদের প্রতিটি কথা একে অপরের সাথে শেয়ার করতাম। একদিন শানু এলে আমি কিছুটা শান্ত ছিলাম। শানু কারণ জিজ্ঞাসা করলে আমি বললাম, ইয়ার, অনেক দিন হয়ে গেছে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলিনি। তার খুব মনে পড়ছে। আমি এটা বলতেই শানু হাসতে লাগল এবং বলল, হ্যাঁ, তুমি যদি বলো, এখনই কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করিয়ে দিই। আমি তার কথায় বিশ্বাস না করলে সে হেসে কাউকে নম্বর ডায়াল করল এবং কিছু ফিসফিস করে ফোন বন্ধ করে দিল এবং বলল, আসছে। আমি বললাম, ওহ, বলো তো কে? শানু রহস্যময় হাসি দিয়ে বলল, নিজেই দেখে নিও যখন আসবে। ৫ মিনিট পরে একজন মহিলা মুখ দোপাট্টায় ঢেকে চৌপালের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করল এবং বলল, দরজা বন্ধ করো। আমি উঠে দরজা বন্ধ করলাম, কিন্তু খিল লাগালাম না। শানু সেই মহিলাকে বলল, এখন দোপাট্টা খুলে ফেলো। যখন সে মুখ থেকে দোপাট্টা সরাল, তাকে দেখে আমি হতবাক হয়ে বললাম, তুমি অন্য কেউ নও। আমার প্রতিবেশী সোহার মা সুভদ্রা দেবী ছিলেন। শানু আমার কাঁধে হাত রেখে বলল, নাও, তোমার জন্যই তাদের ডেকেছি। যা বলার আছে বলো। আমি শানুকে বললাম, এটা কি? শানু বলল, নারী আর কি? আমি বললাম, আমার মানে, তোমার তাদের সাথে কি সম্পর্ক? শানু বলল, ইয়ার, তাদের টাকা দরকার এবং আমাদের তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। আমি বললাম, ঠিক আছে, কত টাকা? শানু উঠতে উঠতে বলল, সেটা আমার এবং তাদের ব্যাপার। তারপর শানু বলল, আমি একটু বাড়ি ঘুরে আসি। তুমি তাদের সাথে কথা বলো। এটা বলে শানু দরজা খুলে বেরিয়ে গেল। এই সময়ে সুভদ্রা দেবী আমাদের কথা শুনে বসে হাসছিলেন। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চালু করুন। একটি রহস্যময় সাক্ষাৎ এবং সোহার দৃষ্টি। আমি শানুর বাইরে যাওয়ার পর উঠে দরজা ভিতর থেকে খিল লাগালাম এবং সুভদ্রা দেবীর কাছে গিয়ে বসলাম। সুভদ্রা দেবী হেসে বললেন, কি হয়েছে? আমি বললাম, কিছুই না, হঠাৎ আপনাকে এভাবে ঠিক সামনে দেখে চমকে গেছি। সুভদ্রা দেবী একটি সুন্দর হাসি দিয়ে বললেন, সেটাই তো কথা। কিছুক্ষণ সুভদ্রা দেবীর সাথে প্রেমময় কথা বলার পর সুভদ্রা দেবী আমার দিকে হেসে তাকিয়ে বললেন, ধন্যবাদ গো। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, কিসের ধন্যবাদ? সুভদ্রা দেবী একটি ভঙ্গিতে হেসে বললেন, এখন সময় নেই, রাতে বল বিস্তারিত। আমি হেসে বললাম, ঠিক আছে কি? তারপর আমি দরজার খিল খুললাম এবং বাইরে গলিতে তাকালাম। গলি খালি ছিল। আমি সুভদ্রা দেবীর দিকে হেসে তাকিয়ে বললাম যে গলি খালি। সুভদ্রা দেবী যখন দরজা দিয়ে বাইরে যাচ্ছিলেন, আমি তাকে ডাক দিলাম এবং বললাম, ১ মিনিট, একটি কথা শোনো। সুভদ্রা দেবী একটি ভঙ্গিতে ফিরে এলেন এবং আমার হাত ধরে বললেন, আবার দেখা হবে। আমি যেই দরজা পুরোপুরি খুললাম, সুভদ্রা দেবীকে যেতে দেখলাম এবং তারপর হঠাৎ আমার নজর চৌপালের দরজার ঠিক দেওয়ালে পড়ল, যা সুভদ্রা দেবীর বাড়ির ছিল। আমার নজর যেই উপরে দেওয়ালে পড়ল, আমার মাথা ঘুরে গেল। সেখানে দেওয়ালের পাশে সোহা দাঁড়িয়ে ছিল এবং বিস্ময়ে কখনো আমার দিকে তাকাচ্ছিল, কখনো তার বাড়ির কাছে পৌঁছানো তার মা সুভদ্রা দেবীর দিকে। যেই আমাদের চোখে চোখ পড়ল, সোহা তৎক্ষণাৎ দেয়ালের পিছনে চলে গেল। আমি পাথরের মতো অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। সুভদ্রা দেবী তার বাড়ির ভেতরে চলে গেলেন এবং আমি আমার চৌপালে এসে বসে ভাবতে লাগলাম যে সোহা আমার সম্পর্কে কি ধারণা করল। পরের দিন শানু আমার কাছে এলে আমি তাকে জিজ্ঞাসা করলাম, সুভদ্রা দেবীর সঙ্গে কথা হয়েছে?
উত্তরে শানু হেসে বলল, আগে তুমি বলো, সুভদ্রা দেবীর সঙ্গে বন্ধুত্ব পাকাপাকি করে ফেলেছ কিনা? আমি বললাম, হ্যাঁ ইয়ার, বন্ধুত্ব তো ঠিকই হয়েছে, এখন তা রাখব। এতে শানু আবার বলল, ইয়ার, তিনি বলেছেন গোপালকে বলো যে মাঝে মাঝে দেখা করলে ভালো লাগে। আমি বললাম, ইয়ার, বাজে কথা বলো না। আমার মধ্যে তিনি এমন কি দেখলেন? শানু বলল, ইয়ার, তিনি তোমার অনেক প্রশংসা করছিলেন। আমি হেসে বললাম, বাজে কথা বলো না ইয়ার। শানু বলল, ইয়ার, আমি সত্যি বলছি। যাই হোক, কিছুক্ষণ পরে শানু চলে গেল এবং আমি সিনেমা চালিয়ে দেখতে লাগলাম। সোহার প্রেম শিকার। সিনেমা দেখতে দেখতে হঠাৎ আমার চোখ সামনের দেয়ালে পড়ল, সেখানে সোহার ছোট বোন সরিতা বসেছিল। যখন আমি একটু ভালো করে তাকালাম, তখন বুঝতে পারলাম যে সোহাও লুকিয়ে তার বোনের পাশে দাঁড়িয়ে আছে। আমি সোহাকে ডাকলাম, সামনে এসো। সোহা লজ্জিতভাবে তার মাথা দেয়ালের কিনারা থেকে বের করল। আমি সোহাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? সোহা মাথা নেড়ে বলল, কিছু না, এবং দেয়ালের পিছনে চলে গেল। আমিও সিনেমা দেখতে লাগলাম। কিছুক্ষণ পরে আমার চার পায়ের পাশে একটি কাগজের টুকরো এসে পড়ল। যখন আমি দেয়ালের দিকে তাকালাম, সোহা দাঁড়িয়ে হাসছিল এবং কাগজের দিকে ইশারা করছিল। যাই হোক, আমি নুয়ে কাগজটা উঠিয়ে খুলে পড়তে লাগলাম। লেখা ছিল, গোপাল, আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে পছন্দ করি এবং আমি তোমার উত্তর অপেক্ষায় আছি। আমাকে এখনই তোমার উত্তর চাই। আমি সেই কাগজেই উত্তর লিখলাম, সোহা, তোমার মাথা ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসি না। তোমার আর আমার বয়সে অনেক পার্থক্য। এটা লিখে আমি সেই কাগজ সোহার দিকে ছুড়ে দিলাম। সোহা তা তুলে নিয়ে হেসে দেয়ালের পিছনে চলে গেল। সোহা তখন দশম শ্রেণীর ছাত্রী ছিল। গৌরবর্ণের একটি সুন্দরী, যার উচ্চতা তখন 4 ফুট ছিল। সোহাকে উত্তর দিয়ে আমি আবার সিনেমা দেখতে লাগলাম। প্রায় 1:00টার পরে যখন সিনেমাও শেষের দিকে, তখন আমি সোহার কাশির শব্দ শুনতে পেলাম। যখন আমি দেয়ালের দিকে তাকালাম, সোহা আবার একটি কাগজ আমার দিকে ছুড়ে দিল এবং চলে গেল। আমি কাগজটা উঠিয়ে পড়তে লাগলাম। তাতে লেখা ছিল, ঠিক 1:00টায় দুপুরে আমাদের চৌপালে চলে আসবে। দরজা খোলা থাকবে। তোমার সঙ্গে আমার দেখা করতে হবে। একটি গোপন সাক্ষাৎ এবং ধরা পড়ার ভয়। এটা পরে আমি ভাবতে লাগলাম যে আমাকে সোহার সঙ্গে দেখা করতে যাওয়া উচিত কিনা। ভয়ও ছিল যে কেউ যেন দেখে না ফেলে, কারণ সোহার চৌপালের দরজা আমার বাড়ির ঠিক সামনে ছিল এবং বেশি ঝুঁকি ছিল যে আমাদের বাড়ি থেকে কেউ দেখে ফেলবে। আমাকে সোহার চৌপালে ঢুকতে দেখলে খুব অপমান হবে। অনেক ভেবেচিন্তে আমি সোহার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলাম এবং আমি দুপুরের 1:00টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। ঠিক 1:00টায় আমি সোহার চৌপালের দরজার সামনে দাঁড়িয়েছিলাম। আমি দরজাটা একটু ঠেলতেই দেখলাম দরজার খিল লাগানো নেই। ভেতর থেকে সোহার কণ্ঠ শোনা গেল, ভেতরে এসো তাড়াতাড়ি। আমি চৌপালের ভেতরে ঢুকলাম। সামনে সোহা দাঁড়িয়েছিল। হালকা নীল রঙের সালোয়ার কামিজে খুব সুন্দর লাগছিল। আমি ভেতরে ঢুকে চৌপালের দরজা বন্ধ করে ভেতর থেকে খিল লাগিয়ে দিলাম এবং চৌপালে থাকা একটি চারপায়ের উপর বসে পড়লাম। সোহাও হেঁটে এসে আমার পাশের আরেকটি চারপায়ের উপর বসে গেল। আমরা দুজনেই একে অপরকে নীরবে বসে থাকতে দেখছিলাম, যেন কোনো পবিত্র মন্দিরে দুই ভক্ত নিঃশব্দে বসে আছে। শেষে আমি এই নীরবতা ভেঙে সোহাকে সম্বোধন করে বললাম, সোহা, বলো, কেন ডেকেছ আমাকে? সোহা বলল, এখন আমি আপনাকে কেমন লাগছি? আমি বললাম, সোহা, আমি লিখে পাঠিয়েছিলাম তোমার এই কথার উত্তর। সোহা বলল, আমি জানি, কিন্তু আমি কি করব? আপনি আমার খুব ভালো লাগে। আমি বললাম, সোহা, এখন তুমি তোমার পড়াশোনায় মন দাও। তুমি এখন এই প্রেমের চক্করে পড়ো না। এ কথা বলতে বলতে আমি সোহার মুখের দিকে তাকাতে লাগলাম। সে আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সোহা হেসে জিজ্ঞাসা করল, কি? এভাবে কি দেখছ? আমিও হেসে শর্মিন্দাভাবে বললাম, দেখছি তুমি কত সুন্দর হয়ে গেছ। আমার অর্থবহ ভঙ্গিতে বলা কথা বুঝে সোহা লজ্জা পেল। তারপর আমি বললাম, এত দূরে কেন বসে আছো? এখানে এসো, বসো আমার কাছে। কি এ কথা বলে আমি হাত বাড়িয়ে সোহার হাত ধরে তাকে আমার পাশে বসালাম। ঠিক তখনই চৌপালের ভিতরের দরজা, যা বাড়িতে খুলত, সেখানে জোরে করা নাড়া শুরু হল। সোহা জিজ্ঞেস করল, কে? কি হয়েছে? বাইরে থেকে তার ছোট বোন সরিতার কণ্ঠ শোনা গেল, দিদি, মা আসছেন। সোহা বিদ্যুতের মতো উঠে চৌপালের বাইরের দরজা খুলে দিল এবং আমাকে তাড়াতাড়ি চলে যেতে বলল। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে আমার চৌপালের দরজা খুলে টিভি অন করে বসে গেলাম। শিলার রহস্য এবং নিয়তির খেলা।
5 মিনিট পর সুভদ্রা দেবী আরেক যুবতীর সঙ্গে আমার চৌপালের সামনে দিয়ে গেলেন। সুভদ্রা দেবী ও সেই অপর মহিলাও আমার দিকে তাকিয়ে হাসছিলেন। সন্ধ্যায় বাড়িতে খাবার খেয়ে আমি আবার আমার জায়গায় এসে বসলাম। সোহার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তখনও আমার মনে ভাসছিল। যেন দীপাবলির আলো সব জায়গায় ছড়িয়ে পড়ে। শেষে আমি সুভদ্রা দেবীর নম্বরে ফোন করলাম, যা আমি দিনে শানু থেকে নিয়েছিলাম। সুভদ্রা দেবী কল রিসিভ করলেন। আমি বললাম, হ্যালো, কেমন আছো? সুভদ্রা দেবী বললেন, ভালো, তুমি কেমন আছো? আমি বললাম, ভালো নেই। সুভদ্রা দেবী বললেন, কেন, কি হয়েছে সীমান? তারপর সুভদ্রা দেবী বললেন, ভালো, বলো কি জন্য ফোন করেছ? আমি বললাম, তুমি যদি ফুরসত পাও তাহলে এসো না, আমি এখানেই বসে আছি। সুভদ্রা দেবী বললেন, ইয়ার, এখন তো আমি বাড়ি থেকে বেরুতে পারব না। আমি বললাম, ইয়ার, এসো না। কি সমস্যা? সুভদ্রা দেবী বললেন, বুঝিয়ে বলো না, মজবুরি আছে। আমি বললাম, ইয়ার, কিছু না, মজবুরি, 1 ঘন্টার জন্য এসো। সুভদ্রা দেবী বললেন, এখন আমি কিভাবে বুঝাব? আমি বললাম, আমি জানি না, আমার তোমার সঙ্গে একটি জরুরি কথা আছে। সুভদ্রা দেবী কিছুক্ষণ চুপ করে রইলেন। আমি বললাম, কি হয়েছে? সুভদ্রা দেবী হেসে বললেন, একটা কাজ হতে পারে। আমি অধীর আগ্রহে বললাম, কি? সুভদ্রা দেবী বললেন, যদি এতই জরুরি কথা হয় তাহলে আমি আমার ছোট বোনকে পাঠিয়ে দিচ্ছি। তাকে বলো, সে আমাকে জানিয়ে দেবে। আমি আশ্চর্য হয়ে চিৎকার করে বললাম, কি? কোন ছোট বোন? সুভদ্রা দেবী শান্তভাবে বললেন, সেই যে আমার সঙ্গে আসছিল দিনে, শীলা দেবী তার নাম। আমি বললাম, কিন্তু সে কিভাবে আমার সঙ্গে দেখা করতে আসবে? সুভদ্রা দেবী বললেন, যেভাবে আমি এসেছিলাম। আমি ভেবে বললাম, ঠিক আছে, পাঠাও। সুভদ্রা দেবী হেসে বললেন, ভালো, পাঠাচ্ছি। তারপর আমি অত্যন্ত অধীর আগ্রহে সুভদ্রা দেবীর বোন শীলা দেবীর জন্য অপেক্ষা করতে লাগলাম। 5 মিনিট পর শীলা দেবী চৌপালের খোলা দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলেন। ছোট্ট একটি কদ, প্রায় 4 ফুট। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শীলা দেবী মিষ্টি কণ্ঠে বললেন, দেখতেই থাকবে নাকি দরজাও বন্ধ করবে? আমি চমকে উঠে চৌপালের দরজা বন্ধ করে ভিতর থেকে খিল এঁটে দিলাম এবং জানালার পর্দা ঠিকভাবে টেনে দিলাম। এখন বাইরে থেকে কেউ জানালায় চোখ রেখেও ভিতর কিছু দেখতে পেত না। এ কাজ করে আমি শীলা দেবীর পাশে গিয়ে সেই চারপাইয়ে বসলাম এবং শীলা দেবীর দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করলাম, আপনি কেমন আছেন? শীলা দেবী বললেন, এটা তো তুমিই বলো, আমি কেমন আছি। আমি বললাম, ওহ, আপনি তো খুব সুন্দর। কিছুক্ষণ কথা বলার পর চৌপালের দরজায় জোরে করা নাড়া শোনা গেল। ফক ফক ফক। দরজায় করা নাড়ার সঙ্গে সঙ্গে সুভদ্রা দেবীর কণ্ঠ শোনা গেল, তাড়াতাড়ি দরজা খোল। আমি স্বস্তি নিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে গেলাম। আমি দরজা খুলতেই সুভদ্রা দেবী ভিতরে ঢুকে শীলা দেবীর দিকে এগিয়ে গেলেন। তারপর সুভদ্রা দেবী শীলা দেবীর পাশে বসে আমাকে তাকিয়ে বললেন, কিছু খেয়াল আছে? তোমাদের কথা বলার আওয়াজ কতদূর যাচ্ছিল? এটা ভাগ্য যে বাড়িতে আমি ছাড়া সবাই ঘুমিয়ে পড়েছিল, নইলে সবাই এখানে চলে আসত। কিছুক্ষণ পর এই 2 জন চলে যাওয়ার পর আমি আমার চারপায়ে শুয়ে ভাবতে লাগলাম, এই মায়া কি অদ্ভুত জিনিস। কি করায় মানুষকে। কত আপনাকে আপন থেকে দূরে সরিয়ে দেয়, কত ভাইকে ভাইয়ের শত্রু বানায় আর কত অপরিচিতকে বন্ধু বানায়। এই দুনিয়ার রং কি অদ্ভুত। এই ভাবতে ভাবতে আমি কখন গভীর ঘুমে ডুবে গেলাম তা জানতেই পারলাম না। হে ঈশ্বর, সব দুঃখ, সব সমস্যা থেকে নিশ্চিন্ত ঘুম কি অমূল্য জিনিস তুমি সৃষ্টি করেছ। সোহার আবার ডাক এবং আরেকটি উদ্ধার। সকালে অনেক দেরিতে আমার চোখ খুল, যথারীতি আমি সতেজ হয়ে নাস্তা করলাম এবং আমার জায়গায়, অর্থাৎ চৌপালে, ডেরা জমালাম। দুপুর পর্যন্ত কোনো বিশেষ ঘটনা ঘটল না। দিনের প্রায় 1:00 বাজে একটি কাগজে মোড়া পাথর আমার চৌপালের দরজায় এসে লাগল। আমি যখন সেই পাথরে মোড়া কাগজটি উঠিয়ে উপরে তাকালাম, তখন সামনে সোহা দাঁড়িয়ে হাসছিল। আমি কাগজটি খুলে দেখলাম, তাতে লেখা ছিল যে 10 মিনিট পর আমাদের চৌপালে চলে আসো। আমি 10 মিনিটের থেকে 1 মিনিট বেশি করে সোহার চৌপালের দরজায় পৌঁছালাম এবং দরজা, যা আগে থেকেই খোলা ছিল, তার ভেতরে প্রবেশ করলাম। সোহা, যে দরজার পাশেই দাঁড়িয়েছিল, আমার ভেতরে প্রবেশ করার সাথে সাথেই সে দরজা বন্ধ করে ভেতর থেকে খিল এঁটে দিল। আমি ভেতরে আসার পর সোহার দিকে ফিরলাম, যে খিল এঁটে আমার দিকেই আসছিল। যেমন মন্দিরে মূর্তির দিকে কোনো ভক্ত এগিয়ে যায়। তাকে দেখে আমি সোহার হাত ধরে ফেললাম। সোহা একদম থেমে গেল।
গোলাপি সালোয়ার কামিজে মোড়া দাঁড়িয়ে থাকা সোহা একজন হাসনের দেবীর মতো লাগছিল। উপরে চোখে লাগানো কাজল তার সুন্দর মুখকে আরও বেশি আকর্ষণীয় করে তুলছিল। এমন সময় সোহার বাড়ির মূল দরজায় জোরে দরজা নাড়ার শব্দের সাথে একটি তীক্ষ্ণ আওয়াজ শোনা গেল। সরিতা, সোহা, সোহা, এবং আমি আওয়াজ শুনে পাথরের মূর্তির মতো সেই অবস্থাতেই জমে গেলাম। তখন আবার সেই আওয়াজ এল। সরিতা, সোহা, দরজা খোলো, এবং সাথে জোরালো দরজা নাড়ার শব্দ, ঠক ঠক ঠক। দরজা থেকে আসা শব্দ এবং ডাকার আওয়াজ, সেই ডাকার আওয়াজ অন্য কারও নয়, আমার মায়ের। আমি একদম পাথরের মূর্তির মতো সোহার সাথে বসেছিলাম। তারপর সরিতা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দিল এবং আমার মাকে বলল, মামি, আমি চারপাইয়ে শুয়েছিলাম, হঠাৎ দেয়াল থেকে একটি টিকটিকি আমার উপর পড়ে গেল, যার কারণে আমি ভয় পেয়ে গেলাম। আমার মা বললেন, আচ্ছা, আর তোমার মা আর সোহা কোথায়? তখন সরিতা উত্তর দিল, মা আর সোহা শিলা মাসির সাথে কোথাও গেছেন। সরিতার কথা শুনে আমার মা বললেন, তাহলে বেটি, তুমি এতক্ষণ আমাদের বাড়িতে চলে আসতে পারতে। সরিতা বলল, বস, মামি, এখনই বাড়ির কাছ থেকে ফুরসত পেয়ে শুয়েছিলাম যে একটু বিশ্রাম নিই, মুসিবত এসে পড়ল। এখনও ইচ্ছা আছে যে একটু ঘুমিয়ে নিই, তাহলে ক্লান্তি কিছুটা কমবে। আমার মা বললেন, আচ্ছা বেটি, তাহলে তুমি বিশ্রাম করো, আর ভেতর থেকে খিল এঁটে নিও। কথা বলে মা নিজের বাড়ির দিকে চলে গেলেন, আর সরিতা খুঁজি, মামি বলে গেট বন্ধ করে খিল এঁটে দিল এবং চৌপালের ভেতরের দরজার কাছে এসে মৃদু আওয়াজে বলল, এখন তোমরা দুজন আরামে কথা বলো। কথা বলে সে হাসতে হাসতে অন্য ঘরের ভেতরে চলে গেল। এখন আমিও স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর সোহা তাড়াতাড়ি বলল, মা আসতে পারে, এখন তুমি যাও। তারপর আমি সোহার সাথে আবার দেখা করার প্রতিশ্রুতি দিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমি আমার চৌপালে ফিরে এসে বসলাম এবং অনেকক্ষণ ধরে সোহা সম্পর্কে ভাবতে লাগলাম। সোহার নতুন ডাক এবং আগামী মোড। সকালে যথারীতি উঠে তাজা বাতাসে নিঃশ্বাস নিলাম। নাস্তা করে আমার জায়গায় এসে বসলাম এবং সোহার ডাকের অপেক্ষা করতে লাগলাম। দিনের 1:00টার সময় হলে সোহা তার দেয়ালে এসে আমাকে ডেকে বলল, জলদি চৌপালে চলে আসো। আমিও সোহার দরজায় পৌঁছে দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। আজ সোহা কিছু বেশি অস্থির এবং অধীর লাগছিল। তার মুখে এক নতুন জ্যোতি ছিল, যেন সে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ভেতরে আসার সাথে সাথেই সে কোনো ভূমিকা ছাড়াই দরজা বন্ধ করল এবং আমার দিকে ছুটে এল। গোপাল, সে আমার হাত ধরে বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমরা কি বন্ধু হতে পারি না? তুমি কি আমাকে জীবনের পাঠ শেখাতে পারবে না? আমি অনেক কিছু শিখতে চাই তোমার কাছ থেকে। আমি সোহার এই নতুন পরিপক্কতা হতবাক হয়ে গেলাম। 1 বছরের ছোট বয়সে তার এই ভাব আমাকে কিছু ভাবতে বাধ্য করল। সোহা, তুমি এসব কেন বলছ? আমি জিজ্ঞাসা করলাম। সোহা আমার হাত শক্ত করে ধরে বলল, গোপাল, আমি তোমাকে সেই দিন তোমার মায়ের সাথে দেখেছিলাম এবং আমি বুঝতে পারিনি কি হচ্ছিল। কিন্তু আমি এও দেখেছি যে তোমার চোখে একটা ব্যথা ছিল। আমি জানি তুমি ভালো মানুষ। আমি সোহার মায়াময়তা এবং পরিপক্কতার অদ্ভুত মিশ্রণে হতভম্ব হয়ে গেলাম। এই গল্প এখন আর শুধু প্রেমের নয়, বরং দুই ভিন্ন বয়সের মধ্যে একটি গভীর সম্পর্কের, একটি বিশ্বাস এবং নির্দেশনার সম্পর্কের দিকে এগিয়ে চলেছে। গোপাল কি সোহার এই নতুন অনুরোধ মেনে নেবে? এই নতুন সম্পর্ক কি তাদের জীবনে আরও মোড় নেবে? আর সোহার মা সুভদ্রা দেবী কি এই সব থেকে অজানা থাকবেন? নাকি এই রহস্য শীঘ্রই প্রকাশ পাবে?